স্বাগত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। জীবনে কখনো শরীর ব্যথায় ভোগেননি এমন ব্যক্তি খুঁজে পাওয়াই দায়। তবে এই ব্যথাটি ঠিক কী কারণে? এটা কি কোনো সাধারণ জটিলতা নাকি কোনো বড় রোগের বহিঃপ্রকাশ? দর্শক, আজ কথা বলবো বাত ব্যথা নিয়ে। এটি কী ধরনের ব্যাধি এবং কারাই বা আক্রান্তের ঝুঁকিতে? এটি রোধে আমাদের কোন ধরনের সতর্কতা গ্রহণ করা জরুরি? এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, সাবেক প্রক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, আজ কথা বলবো বাত ব্যথা নিয়ে। তো বাত ব্যথা কি ধরনের ব্যাধি, শুরুতে জানবো আপনার কাছে। ধন্যবাদ। এই অনুষ্ঠানটা যারা দেখছেন সমস্ত দর্শক শ্রোতাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। শীতের সকালের উষ্ণ অভিবাদন জানাচ্ছি। আসলে বাত ব্যথা আসলে অ্যাকচুয়ালি খুব একটা অতি পুরাতন রোগ। গ্রিক মাইথোলজিতে কিন্তু এই বাত ব্যথা নিয়ে অনেক কিছু লেখা আছে এবং সেই দেবতারা যার নাম ছিল বাত ব্যথা বা ব্যথা, সে এক দেবী ছিল, তার নাম ছিল পোয়েন। এই পোয়েন থেকে এসছে আসলে পেন কথাটা। তো এটা একটা পুরাতন রোগ। এটা কিন্তু মানুষের জীবনে, অনেক মানুষের জীবনে ছোটো থেকে বড় সবারই কিন্তু হয়ে থাকে এবং সেই বয়স ভেদে এর কারণও কিন্তু ভিন্ন। যেমন এক বৃদ্ধ মানুষ 60 বছর বয়স, তার হাঁটু ব্যথা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের ডিজিজ, যাকে বলে ডিজেনারেটিভ ডিজিজ, বা যেটা একটু ক্ষয় হয়ে যায় আবার রিপেয়ার হয়, ক্ষয় হয়, ওয়ার অ্যান্ড টিয়ার, এই ধরনের একটা ডিজেনারেটিভ বলা হয়। যদি কারো গিরা ফুলে যায়, হাতের পায়ের গিরা ফুলে যায়, তাকে তখন বলে আর্থ্রাইটিস। গিরা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে, আর্থ্রাইটিস। শিশু বয়সেও কিন্তু এই ধরনের আমরা অনেক বাচ্চাদের কিন্তু এখন আমরা দেখছি তাদের গিরা ফুলে যাচ্ছে, গিরা ব্যথা হচ্ছে, নড়তে কষ্ট হচ্ছে। এরকম বহুবিধ রকম বাত ব্যথা আছে। অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে 130 রকমের বাত ব্যথা আছে। তার ভিতরে 30টা হচ্ছে অটোইমিউন ডিজিজ। বাদ বাকি আমাদের এই ক্লাসিফিকেশনের মধ্যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো এই 130-এর মধ্যে কমন যেগুলো আমাদের দেশে হয়, যেটা আমাদের মেয়েদের এক ধরনের, মেয়ে, বয়স্ক মহিলা, ইয়াং মেয়েদের, ইয়াং ছেলেদের, বয়স্ক মানুষের অথবা অ্যাডাল্ট যাদের, তাদের কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এই ধরনের ব্যথা শরীরে বিভিন্ন বয়সের ব্যক্তিরাই বাত ব্যথায় আক্রান্ত হতে পারে। এবং বাত ব্যথা আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? ঝুঁকিতে কারা? যাদের এই ধরনের কাজ, বিশেষ করে ধরেন যারা অনেকক্ষণ কাজ করছেন, হেভি লেবারার, যারা হেভি লোড ক্যারি করেন, অনেকক্ষণ বসে কাজ করেন, যেসব মা বোনেরা অনেকক্ষণ সংসারে বসে কাজ করছেন, তাদের ব্যাক পেন হয়ে যাচ্ছে, বা অনেকক্ষণ বসে টেবিলে কাজ করছেন, তারা নেকটা বেন্ড করে কাজ করছেন, এই ধরনের কিন্তু নেক পেন হয়ে যেতে পারে। এই ধরনের যারা পশ্চারাল কারণ, যেটা বসে থাকার কারণে একটা সেন্টার লাইফ, এই ধরনের এক ধরনের কাজ হয়, যারা কঠোর পরিশ্রম করছেন তাদের কিন্তু ব্যথা হতে পারে। আবার যারা যেগুলো ইয়াং বয়সে আর্থ্রাইটিস হয়ে যাচ্ছে, হঠাৎ করে গিরা ফুলে যাচ্ছে, এতে কিন্তু হচ্ছে বাচ্চাদের হতে পারে, বয়স্ক মানুষ হতে পারে, আবার ইয়াং এজও হতে পারে। এই যে বিভিন্ন বাত ব্যথা বিভিন্ন বয়সে হয়, এটা কিন্তু সুনির্দিষ্ট কারণ নেই। তবে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার কিন্তু দৈহিক যে আপনার অবস্থান, কাজকামের সময় যেটা অবস্থান, অনেকক্ষণ বসে না থাকা, অনেকক্ষণ ঘাড় ব্যাকা করে কাজ না করা, অনেকক্ষণ লোড ক্যারি না করা, লোড ক্যারি করলে খুব সাবধানে লোড ক্যারি করতে হবে। অনেক ম্যানুয়াল লেবার আছে জানেন, তারা লোড ক্যারি করে, মাথাতে লোড বহন করে, তাদের কিন্তু অনেক সময় ব্যথা ট্যাথা হয়ে যেতে পারে। এগুলো বলা হয় মেকানিক্যাল পেন। আর কিছু আর্থ্রাইটিস, যাতে গিরা ফুলে যাচ্ছে তাকে বলে আর্থ্রাইটিস বলা হচ্ছে। এটা কিন্তু অনেকগুলো কারণ আছে। আবার যাদের বয়স্ক যাদের হচ্ছে, যেমন মহিলাদের অস্টিওপোরোসিস বা স্পন্ডালোসিস, এরকম পুরুষদেরও কিন্তু অস্টিওপোরোসিস হয়, আবার স্পন্ডালোসিস হয়, মানে ওখানে ক্ষয় হয়ে যায়, জয়েন্টে, লিগামেন্টে বিভিন্ন উইকনেস চলে আসে, মাসেলে। এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু অ্যাকচুয়ালি বাত ব্যথা হয়ে থাকে এবং বিভিন্ন বয়স অনুসারে এই রোগগুলো প্রকাশিত হয়। স্যার, আমরা একটা সময় জানতাম যে বাত ব্যথা কেবলমাত্র বয়োজ্যেষ্ঠদেরই হয়ে থাকে। বিষয়টা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমরা লক্ষ্য করছি যে কম বয়সী শিশুরাও কিংবা মাঝবয়সী ব্যক্তিরাও, অ্যাডাল্টরাও বাত ব্যথা আক্রান্তের ঝুঁকিতে। তো বাত ব্যথা আসলে তো আপনি নানা ধরনের কথা বললেন। আমি যদি একটু আর্থ্রাইটিসে যেতে চাই, আর্থ্রাইটিস কি ধরনের ব্যাধি? এটি হলে কি ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব একটা ভালো প্রশ্ন। কারণ আর্থ্রাইটিস হলে কিন্তু আর্থ্রালজিয়া মানে যখন ব্যথা যখন হবে, শুধু ব্যথা হচ্ছে কিন্তু ফুলে যাচ্ছে না জয়েন্টটা, এবং নড়াচড়াতে করতে কষ্ট হয় না, হাতে আড়ষ্ট হয়ে যায় না, সেই কারণে আমরা শুধু ব্যথা বলে আর্থ্রালজিয়া বলি। কিন্তু আর্থ্রাইটিস মানে এখানে একটা প্রদাহ হয়ে যাচ্ছে, যখন জয়েন্ট ফুলে যাচ্ছে, অনেক ব্যথা হচ্ছে, হাত পা নাড়াচাড়াতে কষ্ট হচ্ছে, সেই যে কোনো জয়েন্টে হোক, হাতে হোক, পায়ের হোক,
যে কোনো জয়েন্টে যখন ফুলে যাবে, ব্যথা হবে এবং সেই তার ফাংশনটা কিছু লস হবে বা ফাংশনটা কমে যাবে, সেগুলোকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি। কারণ আর্থ্রাইটিসের বহুবিধ কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনফ্লামেটরি কারণ, যেটা প্রধানজনিত কারণ, সেটা শিশুদেরও হতে পারে, যাকে আমরা বা টিন এজ গ্রুপে যেগুলো হয় তাকে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা জেআইএ বলে থাকি। তাদের কিন্তু ভিন্ন হাতে পায়ের ব্যথা, গিরা ফুলে যায় 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 4 বছর বয়সে, এক ইয়াং বয়সে, 10-এর আগেও কিন্তু প্রচণ্ডভাবে তাদের সমস্ত গিরা ফুলে যেতে পারে। এই কন্ডিশনগুলিকে আমরা জুভেনাইল আর্থ্রাইটিস বলে থাকি। আবার ইয়াং এজে মেয়েদের যেটা হয়, আপনি দেখেন ইয়াং সেকেন্ড থার্ড ডিকেডে বা 30 বছর বয়সে বা 25 বছর বয়সে দেখা যাচ্ছে সমস্ত হাত পা ফুলে যাচ্ছে, হাতে ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, নড়তে কষ্ট হয়, প্রচণ্ড উঠতে পারে না, শরীরটা আড়ষ্ট হয়ে যায় সকালবেলা। এই ধরনের কথাগুলোকে আমরা রিময়েডাল আর্থ্রাইটিস বলে থাকি। আবার অনেকে দেখবেন অনেক পুরুষের কোমর ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, তারাও কিন্তু নড়াচড়া করতে পারে না, সকালে খুব আড়ষ্ট হয়ে যায়, উঠতে পারে না। এই ধরনের কন্ডিশনগুলো আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা সেরিনেগেটিভ আর্থ্রাইটিস বলে থাকি। এই ধরনের যে আর্থ্রাইটিস মানে যখন গেরা ফুলে যাবে তখন কিন্তু আর্থ্রাইটিস, সেটা একটা কারণ আছে এবং মোস্টলি এগুলো হচ্ছে অটোইমিউন কারণ। অটোইমিউন ডিজিজ বলা হয় এদেরকে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস। এটা কিন্তু একটা অটোইমিউন ডিজিজ, মানে শরীরের ভিতরে একটা সেলের ভিতরে একটা নির্দিষ্ট রিয়াকশন হয়ে যায়, হয়ে গিয়ে এই ওষুধটা তৈরি হয়। সেই জন্য এটা কোনো কারণ জানা যায়নি। যেহেতু কারণ জানা যায়নি, সেহেতু ডিফেন্স মেকানিজম সেলগুলো আছে, আমাদের প্রতিরোধ সেলগুলো আছে, লিম্ফোসাইট বা আছে যেগুলো, সেগুলোতে যখন কোনো রিয়াকশন হয়ে যায় সেল টু সেল, তখন এই আর্থ্রাইটিস তৈরি হয়। এই ধরনের আবার ওল্ড এজে ধরেন হাঁটু ব্যথা হচ্ছে, সেটা কিন্তু ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, মানে তার ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় এক ধরনের পেন আরম্ভ হয়, তাতে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। আবার বয়স্ক মাদের যাদের ঋতু বন্ধ হয়ে গেছে বা পোস্ট ম্যানোপজাল, তাদের কিন্তু হাড়ে ক্ষয় হয়ে যায়, হাড় কিন্তু অনেক সময় ভিতরে ভেঙেও যায়। সেই কন্ডিশনটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। এই ধরনের শরীরের বিভিন্ন স্থানে, ঘাড়ে, কোমরে, পা, হাতে, পায়ে, অ্যাঙ্কেলে, সব জায়গায় কিন্তু এই ধরনের আর্থ্রাইটিস হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে যে এটা প্রথমে কী ধরনের রোগ, এটা কি আর্থ্রাইটিস নাকি এটা বয়সজনিত কারণে ক্ষয় হচ্ছে, শনাক্তকরণ করা প্রয়োজন। এটা ইম্পর্টেন্ট হতে পারে। যখন ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যাবেন, আপনারা কোন ধরনের আর্থ্রাইটিস, এটাকে কি করে শনাক্তকরণ করেন? এটা একটা ইম্পর্টেন্ট। আমরা যদি একটা ইয়াং ধরেন একটা 25 বছর বয়স্ক মহিলা আসলেন, তার গিরাটা ফুলে গেছে, হাতের গিরা পায়ের গিরা ফুলছেন, তার নড়াচড়া কষ্ট হয়, এক্ষেত্রে কিন্তু আমরা একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলবো। কিন্তু যখন একটা বয়স 55, 50, 60 বছর বয়স, হাঁটু ব্যথা, কোমর ব্যথা নিয়ে এসছেন, তাই কিন্তু আমরা এগুলো আর্থ্রাইটিস বলবো না, বরঞ্চ এগুলো বলবো ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। এই ডিজেনারেটিভ আর্থ্রাইটিস যেটা ক্ষয়ের কারণ হচ্ছে, এর জন্য এক ধরনের চিকিৎসা, ধরেন আমরা লক্ষণ অ্যানালাইসিস করে, সিমটম দেখে, কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু এই রোগটা নির্ণয় করা সম্ভব। এখন রোগ নির্ণয় করতে পারলে আমাদের চিকিৎসা একটা স্ট্রেট লাইন চিকিৎসা আমরা করতে পারি। যখন রোগ নির্ণয় না হয়, কারণ আরও বহুবিধ কারণে, ধরুন ক্যান্সার পেনও হয়, আবার যখন কোনো টক্সিক প্রোডাক্ট খেলেন, lead, mercury, এগুলো কিন্তু ব্যথা হতে পারে। আবার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, ধরেন ভিটামিন B1, B6 এর ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ব্যথা হতে পারে। এরকম বহুবিধ কারণ আছে ব্যথার। সুতরাং ইনফেকশন হলেও ব্যথা হতে পারে, টিবি হলেও আপনি ব্যথা হয়, ইনফেকশন হলে ব্যথা হয়, বহুবিধ কারণে ব্যথা হতে পারে। যখন একজন ব্যক্তি এই ব্যথা নিয়ে আপনাদের কাছে যান, আপনারা তো পরীক্ষা করার জন্য বিশেষ কিছু প্রাথমিক অবস্থাতে তাকে আগে এক্সপেরিয়েন্স করলেন বা ফিজিক্যাল এক্সামিনেশন করলেন বা তার হিস্ট্রিটা শুনলেন, শুনে কিছুটা আপনারা শনাক্তকরণ করেই ফেলেন যে এটা হতে পারে। তারপরে আর কি কি ধরনের পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা একটা প্রথমে রোগীটাকে একটা হিস্ট্রি নিয়ে নিই, যে হিস্ট্রিটা কী বলে, হিস্ট্রিটা তার কীভাবে ওষুধ তৈরি হলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রিটা হচ্ছে একটা অসুখ নির্ণয় হচ্ছে অর্ধেক। নিশ্চয়ই একটা প্রপার হিস্ট্রি যদি নিতে পারি, অসুখ কিন্তু অর্ধেক, ভালো চিকিৎসক অসুখ কিন্তু অর্ধেক ধরে ফেলতে পারে। তারপরে আমরা তাকে ফিজিক্যালি এক্সামিন করি, কোন অংশে ব্যথাটা কী সমস্যা, ব্যথা হয়েছে কোন জয়েন্টে হয়েছে, কেমন জয়েন্টের ফাংশনটা আছে, এগুলো আমরা একটা ফিজিক্যাল এক্সামিনেশন করি। করার পরে যদি সামটাইমস আমরা কিন্তু সময় আমরা ল্যাবরেটরি পরীক্ষা করে থাকি, যেমন আমরা কিছু ব্লাডের কিছু পরীক্ষা করে থাকি, এক্সরে করে থাকি, এই সমস্ত। আবার অনেক সময় সিটি স্ক্যান, MRI সবগুলো কিন্তু লাগতে পারে। এখন কন্ডিশন অনুযায়ী তার কী অবস্থা আছে, আমরা কি পেলাম, তার কী করা উচিত, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একজন চিকিৎসকের, ভালো চিকিৎসকের এটা কিন্তু একটা মেধা প্রয়োগ করে তাকে এই সমস্ত চিকিৎসা করতে বা পরীক্ষা করতে হবে। তো মনে রাখতে হবে, অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা আমরা না দিই, বিনা কারণে যেন কোনো পরীক্ষা না দিলে মানুষের আর্থিক ক্ষতি হতে পারে। এর জন্যই পরীক্ষা নিরীক্ষার একটা নির্দিষ্ট আইন আছে, নিয়ম আছে, নিয়ম মেনে কিন্তু পরীক্ষা নিরীক্ষা দিতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। না করলেন না, সেই পরীক্ষাটাই আমাকে করতে হবে। একটা এক্সরে করলে যদি আমার হয়ে যায়, তাহলে সেখানে তো আমার MRI করার প্রয়োজন নাই বা সিটি স্ক্যান করার প্রয়োজন নাই। সুতরাং এই ধরনের অ্যাকচুয়ালি সিমটম অ্যানালাইসিস করে, ফিজিক্যাল এক্সামিন করে,
যদি কোনো ল্যাবরেটরি হেল্প লাগে, কতখানি হেল্প লাগবে এটা কিন্তু একটা বিশেষজ্ঞ চিকিৎসক বুঝতে পারেন, উনি বলে দেবেন যে আমরা এই লেভেলে পরীক্ষাটা করব। সেক্ষেত্রে আমরা এক্স রে, ব্লাড, সামটাইমস এমআরআই, এগুলো কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো কিছু বিশিষ্ট নির্দিষ্ট ওষুধের জন্য করে থাকি। সেইভাবে আমরা যদি একটা প্যানেল করতে পারি, এক্সামিনেশন প্যানেল, তাহলে সেক্ষেত্রে রোগীদের কিন্তু রোগ নির্ণয়টা সহজ হয়ে যায়। একদমই তাই। আর্থ্রাইটিসের ধরনের উপর নির্ণয় করে নিশ্চয়ই চিকিৎসা পদ্ধতিও আপনারা নির্ধারণ করে থাকেন। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতি কিন্তু একটা জটিল ব্যাপার। আর্থ্রাইটিস তো আসলে আর্থ্রাইটিস কিন্তু যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, প্রদাহজনিত আর্থ্রাইটিস হয়, যেমন বলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস বা বাচ্চাদের জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলে থাকি, তাহলে এটি কিন্তু কোনো কিওর নেই। আমরা লং টার্ম তাকে আমরা একটা রেমিশনে নিয়ে আসতে পারবো, যাতে সে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ভালো থাকে। কিন্তু কোনো আর্থ্রাইটিস কিন্তু কিওর নেই, এটা মনে রাখতে হবে। শুধু আমাদের এফোর্টটা হবে তাকে ফাংশনালি ক্যাপেবল রাখা। এর জন্য আমাদের যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয়, তার জন্য কিছু ওষুধ আছে, নির্দিষ্ট কিছু ওষুধ আছে। ওষুধের পাশাপাশি আমরা ওদের যাতে জয়েন্টের ফাংশনটা নষ্ট হয়ে যায়, এখানে আর্থ্রাইটিস হলে জয়েন্টের ফাংশনটা কম্প্রোমাইজ করে বা নষ্ট হয়ে যায় বা কমে যায়, এই জন্য আমাদের জয়েন্টের ফাংশনটা আমরা বৃদ্ধি করার জন্য কিছু এক্সারসাইজ আমরা নিয়ে থাকি, কিছু আমরা ফিজিওথেরাপি আমরা ব্যাপারটা প্রয়োগ করে থাকি। যেমন কিছু হিট দিয়ে থাকি, আমরা তাকে শর্ট ওয়েভ দিয়ে থাকি, মাইক্রোওয়েভ দিয়ে থাকি, এবং কিছু আমাদের থেরাপিস্টরা এক্সারসাইজগুলো অনেক সময় প্ল্যান করে দিই, এক্সারসাইজ কী কী এক্সারসাইজ করতে হবে জয়েন্টের ফাংশনটাকে প্রিজার্ভ করার জন্য। এই একটা কম্বিনেশন একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আমরা দিয়ে থাকি। আর যদি ধরেন কারো হাঁটু ব্যথা হলো বা নেক ঘাড়ে ব্যথা হলো বা কোমর ব্যথা হলো, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট হবে। সেখানে আমরা যেতে ক্ষয়টা হবে, বয়সের কারণে যে ক্ষয়টা হয়েছে এটা তো রিপেয়ার করা কঠিন, কারণ বয়সটা আমরা কমাতে পারবো না। ওই জন্য আমার তাকে কে ভালো রাখা যাবে সেই ইফোর্টটা আমাদের দিতে হবে, যাতে উনি যাতে একটা নিয়ার নর্মাল লাইফ বা নর্মাল বা নিয়ার নর্মাল লাইফ এনজয় করতে পারে। এই জন্য আমাদেরকে কিছু ওষুধের পাশাপাশি তাকে তার বডি জেনারেল অ্যাক্টিভিটিস অফ লিভিং বলা হয় বা এডিএল অ্যাক্টিভিটিস বলা হয়, এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এগুলো আমরা প্র্যাকটিস করতে বলি। যেমন হাঁটু ব্যথা হয়েছে, সে নিচে জায়গাতে বসবে না, সে অনেকক্ষণ দাঁড়াবে না, অনেকক্ষণ হাঁটবে না, অনেকক্ষণ নিচে বসবে না। এই যে কিছু নিয়মকানুন মেনে চলা, বা বা হাতে লোড ক্যারি করবে না, বা কোনো ইনজুরি যাতে না হাঁটুতে সে ব্যবস্থা নেবে, অনেকক্ষণ ধরে সিঁড়ি তারা ভাঙতে পারবে না। এর পাশাপাশি যে চিকিৎসাগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এক্সারসাইজ, প্রয়োজন হলে ব্যথা হলে তাকে থার্মোথেরাপি দিয়ে থাকি, যেমন আমরা শর্ট ওয়েভ দিয়ে থাকি, মাইক্রোওয়েভ দিয়ে থাকি, আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে থাকি, এগুলো ফিজিক্যাল অ্যাপ্রোচ আমরা করে থাকি। ওভারঅল তার বডি ফিটনেসের জন্য তাকে প্রপার ডায়েটিং আমরা করতে বলি, ব্যালেন্স ডায়েট খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, এখানে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে, মাসেল স্ট্রেনথেন করতে হবে। এই একটা কম্বিনেশন অ্যাপ্রোচ আমরা আসলে দিয়ে থাকি। সেখানে কিন্তু একটা টিম ওয়ার্ক কাজ করে, যেমন একজন ডক্টর, একজন বিশেষজ্ঞ ডক্টর থাকবে, তার আন্ডারে কিছু রেসিডেন্ট থাকবে, সেখানে কিছু ফিজিওথেরাপিস্ট থাকবে। অনেক সময় আমাদের অনেক সাপোর্ট লাগে, ধরেন আমাদের অ্যাঙ্কেল অর্থোসিস বা কোনো অ্যাপারেটাস দিতে হয়, অর্থোসিস দিতে হয়, সাপোর্ট। যেমন কোমরে আমরা লাম্বার কর্সেট দিই, একটা বেল্ট দিয়ে দিই কোমর ব্যথা হলে। অনেক সময় ঘাড়ে ব্যথা হলে আমরা সার্ভাইকাল কলার ইউজ করে থাকি। এইটা ডিজাইন করবে তাকে অকুপেশনাল থেরাপিস্ট। বা হাতে একটা আঙুল বাঁকা হয়ে গেছে, তাকে আঙুলটাকে সোজা করে রাখার জন্য যে অর্থোসিস বা অ্যাপ্লায়েন্স, এক্সটার্নাল অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করি, তাকে বলা হয় যে অর্থোসিস বলা হয় আর কি। সেটা একজন অকুপেশনাল থেরাপিস্ট এটা প্রয়োগ করবে। অবশ্য ডাক্তাররা এটা প্ল্যানটা করে দেবে। এভাবে একটা কম্বিনেশন অ্যাপ্রোচ করে আমরা এই আর্থ্রাইটিসের চিকিৎসা করতে পারি, এবং একটা সাস্টেনেবল লাইফ, একটা গুড লাইফ, একটা কমফোর্টেবল লাইফ আমরা কিন্তু দিতে পারি। যদিও এই চিকিৎসা কিন্তু একটু রিয়ালি একটু জটিল, এবং খুব এখানে মেধাসম্পন্ন একটা চিকিৎসা মানুষ আশা করে। কারণ আমি যদি একটু অন্য চিকিৎসা দিয়ে থাকি, তাহলে তার ওই লোকটার আর্থিক ক্ষতি হতে পারে, রোগটাও কিন্তু ভালো না হয়, রোগটা প্রলম্বিত হতে পারে, তাতে জটিলতা বেশি হতে পারে। এই জন্য একটা ওয়াইজ চিকিৎসা, এটা জ্ঞানগর্ভ চিকিৎসা কিন্তু খুবই প্রয়োজন এইসব আর্থ্রাইটিসের ক্ষেত্রে। নিশ্চয়ই। তো স্যার, এই ক্ষেত্রে আর্থ্রাইটিসের চিকিৎসা তো এটি দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা পদ্ধতি। মেডিসিনটা দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় খেয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে আমাদের দেশে আর্থ্রাইটিসের এই ধরনের জটিলতা হলে এত কন্টিনিউ ওষুধ খাওয়াটাকে বা রেগুলার ওষুধ খাওয়া, রেগুলার লাইফস্টাইল মডিফিকেশন করা, এগুলো আসলে সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু অনেকে দেখা যায় যে যখন ব্যথা হচ্ছে তখনই শুধু মেডিসিনটা খাচ্ছে, অন্যান্য সময় মেডিসিনটা খাওয়া বন্ধ রাখছে। এটি কি কোনো জটিলতার কারণ হতে পারে? হ্যাঁ, আমাদের যদি ব্যথা, আমরা আজকে দেখছেন আমাদের সমাজে কিন্তু অনেক, কিন্তু আমরা এখানে ওখানে বিভিন্ন ওষুধ দোকান থেকে ওষুধ কিনছি, এখান থেকে ওষুধ কিনছি, হারবাল খাচ্ছি, কিন্তু এগুলো হলে ঠিক না। এগুলো মানুষের কিন্তু ক্ষতি করতে পারে। এটা একটা প্রেসক্রাইব ফর্মে,
প্রেসক্রাইব একটা ভালো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার বা একটা রেজিস্টার্ড ডাক্তারের ফর্ম উনি যে প্রেসক্রাইবটা করে দেবেন সেটাকে ফলো করা উচিত। কেন আমরা জানেন যে যদি ব্যথার ওষুধ খাই, লং টাইম যদি আমি ওষুধ খাই, সেক্ষেত্রে কিন্তু কিডনির জটিলতা হতে পারে, হার্টে হতে পারে, পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডোনাল আলসার হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে। এই ধরনের কিন্তু অনেক জটিলতা কিন্তু শুধুমাত্র ব্যথার ওষুধ খেলে হতে পারে। অনেক সময় আপনি দেখেছেন অনেক গ্রামে গঞ্জে আমাদের অনেক ডিসপেন্সারিতে তারা বুঝে না বুঝে ব্যথার জন্য স্টেরয়েড দিয়ে দেয়। স্টেরয়েড খেলে কিন্তু ব্যথার সমস্যা যে ব্যথা ক্যান্সার পেনেও কিন্তু কমবে, যে কোনো ব্যথা কিন্তু কমে যাবে। কিন্তু স্টেরয়েড লং টাইম খেলে তো ধরেন অনেক জটিলতা, হাড় ভেঙে যেতে পারে, চোখের সমস্যা হয়, প্রেশার হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, হার্টের সমস্যা হয়। এই জটিলতা কিন্তু ওষুধের কারণে হতে পারে। এই জন্য ওষুধ যে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, এটা কিন্তু একজন রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে নিতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই যে ফার্মাসিস্টদের কাছে গিয়ে নিচ্ছে, ফার্মাসিতে গিয়ে এই যে স্টেরয়েড মেডিসিনটা ব্যথানাশক একবার খেলো, তারপরে দেখা যায় সে যখন সিমটম থেকে রিলিফ পায় সে চিন্তা করে যে আমি তো ভালো হয়ে যাচ্ছি, তাহলে আবার যখন ব্যথা হবে আবারও একই ওষুধ কিনে সে নিজের মতো করে খাচ্ছে। তাতে করে তো শরীরে নানা ধরনের জটিলতা হবার শঙ্কা রয়েছে। হ্যাঁ, এটাই বলছিলাম যে ওষুধ খেলে কিন্তু এটা একটা রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে নিতে হবে, না হলে কিন্তু অনেক জটিলতা হতে, যে ওষুধই খান আপনি এটা শরীরে কিন্তু জটিলতা আনতে পারে। কারণ এর ডোজ আছে, কদিন খাবেন, কীভাবে খাবেন, এই ব্যাপারটা কিন্তু ডাক্তারই বলে দিতে পারবে, কোনো ফার্মাসিস্ট কিন্তু এটা বলতে পারবে না। কারণ তারা তো অল্প ট্রেনিং করা, অনেকে ট্রেনিং করা থাকে না, তার জন্য এই সমস্ত ওষুধ বিক্রি করে দিচ্ছে তারা। মানুষের অনেক ক্ষতি হচ্ছে, কিডনি, লিভার, লাংস, হার্ট, ব্রেন, চোখ সবই কিন্তু ক্ষতি হতে পারে। বিশেষ করে স্টেরয়েড মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে একদম। কারণ হাড় ভেঙে যায়, হার্টের সমস্যা, ডায়াবেটিস হয়ে যায়, চোখের সমস্যা হয়ে যায়, ব্রেনের সমস্যা, স্ট্রোক পর্যন্ত হতে পারে। তার মানে আমরা বারবারই এই ইনফরমেশনটা দিতে চাই যে কখনোই আর্থ্রাইটিস কিংবা শরীরে যে কোনো ব্যথা হলে, সেটি বাত ব্যথা বা কি কারণে ব্যথা, সেটি অবশ্যই একজন সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে গিয়ে শনাক্তকরণ করা প্রয়োজন এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে। আবার অনেক সময় দেখা যায় যে একটি প্রেসক্রিপশন করে দিয়েছে, দীর্ঘদিন ধরে সেই প্রেসক্রিপশনটি ফলো করছে, মানে চিকিৎসকের কাছে গিয়ে যে তার অবস্থার ফলো আপ দিতে হবে সেটি করছে না। 1 বছর 2 বছর বা 3 বছর আগে প্রেসক্রিপশনই সে ফলো করে যাচ্ছে। তো স্যার এটি কতটুকু যৌক্তিক, এই বিষয়ে বলার কি আছে? এটা যিনি চিকিৎসা দেবেন তাই কিন্তু ওই রুগীটাকে ভালো করে মোটিভেশন করতে হবে, কাউন্সিলিং করতে হবে, আমি যে কদিন খেতে হবে রুগীর এবং কীভাবে ফলো আপটা করবে এই প্ল্যানটা কিন্তু দিতে হবে। যদিও আমাদের ধরেন অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রুগী টুগী আসে, ধরেন ঢাকা শহরে বলি, অনেক দূর দেশের বিভিন্ন জেলা থেকে রুগী আসেন। সে যদি আসতে না পারে সেক্ষেত্রে বলে দিতে হবে যে আপনি লোকালি যে ভালো ডাক্তারটা আছে, যে রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে, তার কাছ থেকে যে পরামর্শ করে সে যাতে ফলো আপটা করে, সে যাতে সবসময় ফলো আপটা ডাক্তারের আন্ডারে হয়, তাহলে কিন্তু অন্তপক্ষে তার ক্ষতির মাত্রা অনেক কমে আসবে। এক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তিকে চিকিৎসকের দায়িত্ব কাউন্সিলিং করা, মোটিভেশন যে কীভাবে ফলো আপ করবে, কারা করবে, যে আমার কাছে আসতে না পারে সে তার লোকাল যে একটা ভালো ডাক্তার আছে, রেজিস্টার্ড ফিজিশিয়ান আছে, MBA ডাক্তার আছে, কনসালটেন্ট আছে। এখন তো অনেক ডাক্তার, অনেক কনসালটেন্ট গ্রাম লেভেল আছে, থানা লেভেল আছে, মহকুমা লেভেল আছে, ডিস্ট্রিক্ট লেভেল আছে, তারা যদি ফলো আপটা করে অন্তত ক্ষতির সময় অনেক কমে যাবে। এই জন্য এটা যিনি ওষুধটা লিখবেন তার প্রধান দায়িত্ব এটাকে কাউন্সিলিং করে বোঝানো যে ওষুধটা কীভাবে খেতে হবে, কদিন খেতে হবে এবং ফলো আপটা কীভাবে করতে হবে। আপনি যদি আসতে না পারেন আমার কাছে, পরবর্তী যে ডাক্তার আছে, আপনার লোকাল ডাক্তার আছে, রেজিস্টার্ড ফিজিশিয়ান বা কনসালটেন্ট, তার কাছে গিয়ে ফলো আপটা করলে অন্তত ক্ষতিটা কম হবে। এটা কিন্তু এটা সাধারণ ব্যাপার, কিন্তু এটা সবারই ফলো করা উচিত। এই প্রিন্সিপালটা সবাই ফলো করা উচিত। তার দায়িত্ব থেকে সচেতন হওয়া একান্তই কর্তব্য। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।